অথবা সিরাজ ভাইয়ের প্রোগ্রামে। আমি আপনার একটা বক্তব্য শুনে আমি অ্যাকচুয়ালি কমপ্লিটলি সারপ্রাইজড। মানে আপনি এত ফ্যান্টাস্টিক কথা বলেন, কিন্তু আমি আপনাকে দীর্ঘদিন যাবত চিনি, ইতিপূর্বে আপনি কথা বলেন নাই। তো আপনি এত নাইসলি, মানে আপনি তো অবশ্যই ক্লাসে খুব ভালো ক্লাস দেন, বিকজ ইউ আর এ টিচার, এতে কোনো সন্দেহ নাই। আমি যেহেতু আপনার স্টুডেন্ট না, আমি আপনার ক্লাস করি নাই, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কেও যে আপনি এত নাইস কথা বলতে পারেন, আর সেটা মানে আমি ওই দিন আপনার বক্তব্য শুনে আমি রিয়েলি মানে সারপ্রাইজ। তো এইটা বলার লোভ হচ্ছিল। তো আজকে যখন আমি মেসেজ দেখলাম যে হামিদ ভাইয়ের প্রোগ্রাম, আসলে আমাকে কেউ বলতেও হয়নি, দাওয়াতও দিতে হয় না, আমি মানে ডিসাইড করে ফেললাম যে হামিদ ভাইয়ের প্রোগ্রামে যাব, এই কথাটা অন্তত তাকে জানায় আসবো। এখন এসে ঢুকলাম, ঢুকার পরে আমি প্রথম যে বক্তব্য শুনলাম সেটা হচ্ছে আমাদের দিদারুল আলম ভাইয়ের। এখন আপনারা বলছেন উনি নতুন, বাট উনি কথা বলছেন খুব ম্যাচিওর একজন নেটওয়ার্কারের মতো। আই এম সারপ্রাইজ अगेन। এখন যেটা বেসিক্যালি হয় সেটা হচ্ছে যে মানে হামিদ ভাই নিজে, আপনি তো একজন টিচার, শিক্ষক মানুষ, আপনারা হচ্ছেন জাতির মেরুদণ্ড। আসলে আপনার টিমটা মনে হয় এই ধরনের হবে, আর সেটা স্বাভাবিক। সবাই আমি জানি না দিদারুল আলম ভাইয়ের পেশা কি, উনিও টিচার কিনা, আই ডোন্ট নো, বাট উনিও টিচার আমাদের বলি ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের হেড উনি। ও আই সি দ্যাটস ওয়াই, দ্যাট মিন্স হি ইজ ভেরি ম্যাচিউরড। উনি যে কথাগুলো বলছেন সুস্পষ্ট, বক্তব্য সুস্পষ্ট, ক্লিয়ার। এখন আমরা তো নেটওয়ার্ক মার্কেটিং করি অনেকদিন ধরে, আমার চেয়ে আতিক ভাইয়ের অভিজ্ঞতা অনেক বেশি। আসলে আমরা যাদেরকে নিয়ে কাজ করি, আমরা খুব কম সময়ে আমরা এই ধরনের লোকগুলোকে পাই। হামিদ ভাই নিজেও আমাদের সাথে দীর্ঘদিন ধরে ছিলেন। আপনি দেখেছেন আসলে অন্যান্য কোম্পানিতে আমাদের যে প্রবলেম গুলো ছিল, আর শহীদুল্লাহ কায়সার, নট শহীদুল্লাহ কায়সার, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটা কথা আছে, সেটা হচ্ছে যে দেশে গুণী লোকের কদর হয় না, সে দেশে গুণী লোকের জন্ম হয় না। কথাটা অনেকটা এরকম। তো আমরা প্রিভিয়াস কোম্পানিগুলোতে দেখেছি গুণী লোকগুলোকে আসলে কদর করা হয় নাই, যেই কারণে সেই সব কোম্পানিতে গুণী লোকগুলো ছিল না। আমি নরল্যান্ড ম্যানেজমেন্টকে, ওয়ার্ল্ড ওয়াইড নরল্যান্ড ম্যানেজমেন্টকে অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করি, এই কারণে যে তাদের যে নেটওয়ার্ক মার্কেটিং এর যে কনসেপ্ট, সেই কনসেপ্টে আমরা দেখেছি তারা গুণী লোকদেরকে কদর করছে বেশি। বুঝতে পারছি? যে কারণে নরল্যান্ডে, আপনি নরল্যান্ড মালয়েশিয়াতে অলরেডি অনেকগুলো প্রোগ্রাম দেখেছেন, আপনি দেখেছেন সেখানে এমন একজন ডাক্তার কাজ করছেন যিনি কুয়ালালামপুর এয়ারপোর্টের স্বাস্থ্য বিভাগে কাজ করেছেন। তার মানে কুয়ালালামপুর এয়ারপোর্ট একটা গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট, আন্তর্জাতিকভাবে বিশ্বব্যাপী এটা একটি গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট। সেই ধরনের একটি গুরুত্বপূর্ণ এয়ারপোর্টের স্বাস্থ্য বিভাগে কাজ করা ডেফিনেটলি ইজ সামথিং। মানে সেই লোক নরল্যান্ডে কাজ করছে। আপনারা যদি দেখেন ডাক্তার রাভি নিজে একজন রাইটার। দেখেন, আমাকে যদি একটা ছোট গল্প লিখতে দেন, মানে এক রাজা তার একটা ছেলে, মানে এরকম হয় না, ওই যে ছোটবেলায় আমরা রূপকথার গল্প বলতাম, আমাকে যদি একটা ছোট গল্প লিখতে দেন, ওইটা তো আমার প্রচুর পরিশ্রম করতে হবে। ফাইনালি আমি একটা গল্প ফিনিশ করতে পারবো কিনা আই ডোন্ট নো, বাট হি রোট এ বুক। শুধু লেখেন নেই, সেই বইটা আবার কি হয়েছে, অ্যামাজন নাম্বার 1 বেস্ট সেলিং অ্যাওয়ার্ড পেয়েছে। তার মানে দে আর নট এন অর্ডিনারি পিপল। তার মানে এই নরল্যান্ড বিজনেস যে লোকগুলা করছে তারা কেউ অর্ডিনারি না, দে আর ভেরি এক্সট্রাঅর্ডিনারি। আমরা, আপনারা কিছুদিন আগে জানেন, গত 14/6/2020 নরল্যান্ড মিস্টার আতিকুর রহমানের নেতৃত্বে নরল্যান্ড এলিট শেয়ারিং প্রোগ্রাম বলে একটি প্রোগ্রাম আয়োজন করেন, যেটা নিয়ে আতিক ভাই অনেক পরিশ্রম করেছেন, এন্ড ফাইনালি হি হ্যাজ ডান হিজ জব। ওই 14/5/2020 এর 2 ঘন্টা 44 মিনিটের একটা প্রোগ্রাম হয়েছে, যেখানে বাংলাদেশের অনেক বিশিষ্ট লোকরা অংশগ্রহণ করেছে এবং যেখানে সমস্ত কথা উন্মুক্তভাবে আলোচনা হয়েছে। সেই প্রোগ্রামটা 2 ঘন্টা 44 মিনিট, সাধারণত একটা সিনেমাও হয় না। আর আমাদের যতগুলো ভিডিও আতিক ভাই ইউটিউবে দিয়েছেন, তোর মধ্যে আমি দেখেছি এই 2 ঘন্টা 44 মিনিটের ওই প্রোগ্রামটা
সবচেয়ে বেশি ভিউয়ার্স অ্যাট্রাকশন করেছে। এখন ইউটিউব তো ভিউয়ার্স অ্যাট্রাকশন করে, পাশাপাশি কত ঘন্টা ওয়াচ সেটা হিসেব করে। যদি 2 ঘন্টা 44 মিনিট করে এই লোকগুলো এই প্রোগ্রামটা দেখে থাকে, তাহলে দেখেন এটার ওয়াচিং আওয়ার কি পরিমাণ হয়েছে। ভিউয়ার্স একটা কথা, প্লাস ওয়াচিং আওয়ার যদি আমরা চিন্তা করি, একটা সিনেমাও তো মানুষ মনোযোগ দিয়ে 2 ঘন্টা 44 মিনিট দেখে না। তার মানে নরল্যান্ড সেই ধরনের মানুষগুলোকে একত্রিত করতে সক্ষম হয়েছে। তো নরল্যান্ড যদি সেই ধরনের মানুষগুলোকে একত্রিত করতে সক্ষম হয়, আমি যদি একটু বেশি সময় নিয়ে ফেলি, অসুবিধা হবে? হ্যাঁ, অসুবিধা নাই, মোশাররফ ভাই কথা বলেন। আচ্ছা ঠিক আছে। তো সেই এই এলিট শেয়ারিং প্রোগ্রামটা আপনি দেখেন, এটা এত বেশি ওয়াচ হয়েছে যে এটা ইজ অ্যামেজিং। তার মানে নরল্যান্ড বাংলাদেশে অত্যন্ত জ্ঞানী গুণী লোকদেরকে একত্রিত করতে পেরেছে। এখন আপনার কর্মে সৎ এবং ট্রান্সপারেন্ট থাকে। তার মানে নরল্যান্ডের ওই এলিট শেয়ারিং প্রোগ্রামে একজন কর্নেল, একজন এসপি, একজন প্রমিনেন্ট পলিটিশিয়ানস এবং ডাক্তার, লয়ার, ইঞ্জিনিয়ার এবং বাংলাদেশ নদী কমিশনের ডিজি, মহাপরিচালক, এই ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গগুলো একত্র হওয়া মানে হচ্ছে এরা এমন কোন সাধারণ লোক না যে আমি যেন তেন একটা কথা বলে তাকে আমি নিয়ে আসতে পারবো। দ্যাট মিনস দে আস্ক, তারা আমাদের কাছে, তারা আতিক ভাইয়ের কাছে স্পেশালি অনেকগুলো প্রশ্ন করেছেন, যে প্রশ্নগুলোর যৌক্তিক উত্তর আতিক ভাই দিতে সক্ষম হয়েছেন, যেই কারণে এই লোকগুলোকে আনা সম্ভব হয়েছে। কেন অন্য কোম্পানিগুলো এই এলিট লোকগুলোকে আনতে পারছে না? কেন অন্য কোম্পানিগুলো রাজুকের টিচার হামিদ স্যারের মূল্যায়ন হচ্ছে না? কারণ তারা এই শিক্ষিত লোকগুলোর প্রশ্নগুলোর যৌক্তিক রিপ্লাই দিতে পারে না। দিদারুল আলম ভাইয়ের একটা কথা আমার কাছে চমৎকার লেগেছে, সেটা হচ্ছে যে উনি বলছেন যে কিছু সংখ্যক কোম্পানির কিছু সংখ্যক কোম্পানির খারাপ আচরণের কারণে বাংলাদেশে নেটওয়ার্ক মার্কেটিং আজকে বিতর্কিত হয়ে গেছে। আমি বলছি যে এখানে আরো একটা বিষয় আছে, এটা কমন, এটা নো ডাউট, এটা ঠিকই আছে। কিছু সংখ্যক কোম্পানি নেটওয়ার্ক মার্কেটিং এর কনসেপ্টটাকে কাজে লাগিয়ে মানুষের সাথে কি করেছে? প্রতারণা করেছে। যেই কারণে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিটা কি হয়ে গেছে? এক ধরনের কোয়েশ্চেনেবল হয়ে গেছে। এটা 100% সত্য, আমি এই আলোচনায় যাচ্ছি না, 99% লোক এই কথাটাই বলে থাকে। আমি জাস্ট একটু ভিন্ন একটা আলোচনা আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি। দিদারুল আলম ভাই অ্যাবসলিউটলি রাইট, নো ডাউট, ইটস ট্রু। কিছু কিছু ক্ষেত্রে আবার এমনও হয়েছে, সামটাইমস এটাও হয়েছে, নেটওয়ার্ক মার্কেটিং আসলে কি সেই জিনিসটা বুঝতে না পারার কারণেও নেটওয়ার্ক মার্কেটিং অনেক সময় বিতর্কিত হয়েছে। মানে এটা আসলে কি, এই জায়গাটা বুঝতে না পারার কারণে, মানে খুব পুয়ার আন্ডারস্ট্যান্ডিং আমাদের নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে। আমরা নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে ন্যাচারালি কি বুঝি? যে কিছু মানুষকে বুলায়া বালায়া টাকা নিয়ে ফেলা, এটা হচ্ছে সাধারণ মানুষের কমন কনসেপ্ট। আমি অনেক জ্ঞানী গুণী লোককে দেখেছি যে তারা অনেক কথাই জানে। আমি একজন মোটিভেটরের ভিডিও দেখতাম সবসময়, ইউটিউবে তার ভিডিও দেখতাম। সে বিজনেস সম্পর্কে অনেক কনসেপ্ট দিত, খুবই ফেমাস একজন মানুষ, কানাডিয়ান সিটিজেন, যদিও বাই বর্ন সে হংকং এর। তার সব ভিডিও আমার ভালো লাগতো, আমি লাইকও করতাম, তাকে আমি সাবস্ক্রাইবও করেছি। একদিন সে যখন নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে একটা বক্তব্য দিল, আই ওয়াজ সারপ্রাইজড যে ওনার মতো একজন জ্ঞানী গুণী লোকও এই বিজনেসটা সম্পর্কে এমন একটা সস্তা কথা বলছে যেটা সমাজের সাধারণ লোকরা বলে। তখন আমার মাথায় আসলো, নো, আমি বুঝলাম যে ইউ আর নট এন ইন্টেলিজেন্ট পারসন, তাহলে আপনাকে ফলো করাটা আমার মনে হয় ভুল হচ্ছে। অ্যাজ এ মেন্টর ইউ আর রং।
আমি ওনাকে কমেন্ট করেছি যে আপনার কাছ থেকে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি সম্পর্কে এই মতামতটা আসলে আমাকে সারপ্রাইজ করেছে। আমি অনেকগুলো ভিডিও আপনার দেখেছি, আমি ফলো করার চেষ্টা করেছি আপনাকে, কিন্তু এখন আমার মনে হচ্ছে আপনি শুধুমাত্র ইউটিউব চ্যানেলে জনপ্রিয়তা বাড়ানোর জন্য আপনি কাজ করছেন, আপনি এই ইন্ডাস্ট্রিটা ডিপে যাননি। এবং আমার আশ্চর্যজনক ভাবে আমি এটা লেখার কিছুদিন পরে আমি চেক করেছি, অনেকে রিপ্লাই দিয়েছে ইউ আর রাইট, উই আর সারপ্রাইজ যে ওনার মতো লোক নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি সম্পর্কে এমন একটা মন্তব্য করে ফেলেছে সে এটার ভেতরে না গিয়ে। ম্যাক্সিমাম লোক নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে মন্তব্য করে ফেলে এটার গভীরে না গিয়ে। দেখেন নেটওয়ার্ক মার্কেটিং এ আমি খারাপ করবোটা কি? আপনি টাকা দিলেন, আমি আপনাকে পণ্য দিলাম, প্রবলেমটা কি? ট্রেডিশনাল মার্কেটের সাথে নেটওয়ার্ক মার্কেটিং এর বিজনেসটার ডিফারেন্সটা আমি আগে আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটে বিক্রেতা এবং কাস্টমার দুটো অংশ, একজন হচ্ছে বিক্রেতা আরেকজন হচ্ছে কাস্টমার। আর নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি যে কাজটা করেছে সে এই কাস্টমারটাকে বিলুপ্ত করে ফেলেছে। বুঝাতে পারছি? এখানে বিক্রেতা সাথে বিক্রেতা, মানে বিক্রেতাকে যদি আমি কোম্পানি বলি, ট্রেডিশনাল মার্কেটে কোম্পানি এবং কাস্টমার দুটো পার্ট, আর এখানে কোম্পানি এন্ড ডিস্ট্রিবিউটর দুটো পার্ট। এখানে আসলে কোনো কাস্টমার নাই, অর্থাৎ ট্রেডিশনাল মার্কেটে যাদেরকে কাস্টমার বলা হয়, নেটওয়ার্ক মার্কেটিং তাদেরকে কনভার্ট করে ফেলেছে ডিস্ট্রিবিউটরে। দ্যাট মিন্স আপনি আমার থেকে পণ্য কিনলেই আপনার সাথে আমার লেনদেন শেষ হয়ে গেল না, আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি যে পণ্যটা বিক্রি করে আপনি ইনকাম করতে পারবেন। সিম্পল। বিক্রি করলে ইনকাম করতে পারবেন, না করতে পারলে ইনকাম করতে পারবেন না। যদি সোজা সাপটায় সাধারণ ভাষায় সাধারণ লজিকে চিন্তা করেন, এইখানে লুকাছাপার করার কিচ্ছু নাই, অসততা করার কিচ্ছু নাই, ঠকানোর কিচ্ছু নাই। আপনি পারেন নাই, সেটা আপনার ব্যর্থতা। নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে দ্বিতীয় অপবাদ যে তারা অনেক বেশি স্বপ্ন দেখায়, বাস্তবে সেটা হয় না। ভেরি ফ্যান্টাস্টিক। এখন কোনটা ভালো? আমি একটা জায়গায় গেলাম, বললো যে এই সব শেষ, পৃথিবীর অর্থনীতি শেষ, মানুষ টাকা খায় মরবে, দুর্ভিক্ষ হবে, এইটা হবে, কোনো স্বপ্ন নাই, বাচ্চা লাভ নাই। এটা ভালো? নাকি আপনাকে ডেকে বলা এখনো আমাদের বেঁচে থাকার স্বপ্ন রয়েছে, সিচুয়েশন যাই হোক এখনো আশা আছে? তাহলে ওই কবির কবিতা আমরা পড়তাম না, সংসার সাগরে দুঃখ তরঙ্গের ভেলা, আশা তার একমাত্র, দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা। তাহলে আমি আপনাকে আশা দেখাচ্ছি, স্বপ্ন দেখাচ্ছি, বেঁচে থাকার স্বপ্ন। আমি অন্যায়টা কি করলাম? অথচ যেখানে আমাদের সুনাম সেখানেই আবার আমাদের বদনাম। আমাদের যখন বদনাম লেখা হয় তখন বলা হয় এরা মানুষকে ভুয়া সলে স্বপ্ন দেখায়। স্বপ্ন দেখানো অপরাধ? স্বপ্ন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়, স্বপ্ন দেখানো কি অপরাধ? আমি তো পণ্য দিয়ে টাকা নেই, স্বপ্ন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার সুযোগটা কোথায়? বুঝাতে পারছি? দ্যাট মিন্স আমি যেটা বলছি এগুলো অনেক আলোচনা, দীর্ঘ আলোচনা। তার মানে আমি বলছি না যে দুটো জিনিস এখানে ফ্যাক্টর। অনেকটা সময় হয় কি, পুয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ নেটওয়ার্ক মার্কেটিং, ইট ইজ অলসো এ ভেরি ইম্পর্টেন্ট থিংস, যে আমি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিটা আসলে বুঝলাম কিনা। সবাই মনে করে যে আমরা অনেক সময় বলি আশার দেওয়ার জন্য যে এইখানে আপনার অভিজ্ঞতা লাগবে না, এইখানে আপনার স্কিল লাগবে না। এর মানে এই নয় যে আপনি কোনোদিন এই স্কিলটা অর্জন করবেন না। এখানে আপনি স্কিল বা দক্ষতা ছাড়া আসতে পারবেন, কিন্তু টিকে থাকার জন্য দক্ষতাটাকে বাড়িয়ে নিতে হবে। মিস্টার আতিকুর রহমান 1998-এ যখন একটা কোম্পানিতে জয়েন করে, সেই সময় তার যে অভিজ্ঞতা ছিল, সেই সময় তিনি যে বাচন ভঙ্গিতে কথা বলতেন, সেই কথা যদি 2020 সালেও বলে, তাহলে তাকে আর নেটওয়ার্ক মার্কেটিং এ টিকতে হইতো না। হামিদ স্যার যেদিন স্কুলে জয়েন করেন আজ থেকে 20 বছর আগে, তখন ক্লাস নিতে যে কম্পনটা ওনার ছিল, আজকে যদি সেই কম্পনটা থাকে তাহলে হামিদ স্যার কোনোদিন আর প্রিন্সিপাল হবে না। এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স মানে কি? আমরা বলি যে চাকরির ক্ষেত্রে এক্সপেরিয়েন্সটা দেখা হয়, আসলে এক্সপেরিয়েন্স বলতে কি বোঝায়? চাকরির ক্ষেত্রে দক্ষতাটা দেখা হয়। এক্সপেরিয়েন্স মানে আপনি দক্ষ হয়েছেন। আমরা বলছি
যে এখানে দক্ষতাটা প্রমাণ করে জয়েন করতে হয় না, তবে জয়েন করলে দক্ষতা অর্জন করে নিতে হবে, এটা মাস্ট। যেই কারণে এখানে ম্যাক্সিমাম লোক কি হয়, ফেলিওর হয়। তখন হামিদ স্যারকে বলে যে স্যার আপনি আমাকে স্বপ্ন দেখাইছিলেন, এখন তো আমি ফেল মারছি। কথা তো একই, তুমি যখন আমার স্কুলের স্টুডেন্ট ছিলা তখন তো আমি তোমাকে স্বপ্ন দেখাইছি ভালো করে পড়ো, ডাক্তার হবা। সবাইকে কি হামিদ স্যার ডাক্তার বানাইছেন? সবাইকে কি পাশ করাইছেন? তাই বলে কি এখন আপনারা স্যাররা স্বপ্ন দেখানো বন্ধ করে দিবেন যে এই তোমরা এমন ভাবে পড়ো, মাথার মধ্যে রাখো, সবাই কিন্তু ডাক্তার হইতে পারবে না? এটা কি পড়ানোর কোনো ল্যাঙ্গুয়েজ হলো? এটা একটা লেকচার। লেকচার কি? লেকচার, ইউ হ্যাভ অল অফ ইউ হ্যাভ দ্য পটেনশিয়াল। তোমাদের প্রত্যেকের প্রতিভা রয়েছে। যদি তোমরা তোমাদের প্রতিটা প্রতিভাটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারো, ব্যবহার করতে পারো, তাহলে অবশ্যই তুমি একদিন ডাক্তার হবা। That is the important thing. That means poor understanding. আরেকটা poor understanding এখানে আছে, যে কারণে আমরা অনেক সময় হামিদ স্যারদেরকে বা দিদার ভাইদেরকে জোর করে কাজে লাগাইতে পারি না। Poor understanding of the return of this business. Poor understanding of the return of the business কেন বলছি? কেন আতিক ভাই 22 বছর এই বিজনেসে টিকেছে? তার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। হি নোজ হাউ মাচ হি ক্যান আর্ন ফ্রম হিয়ার। তিনি ক্লিয়ার যে আমি কত টাকা এখান থেকে আর্ন করতে পারবো, কত ভালো আমি এই ইন্ডাস্ট্রি থেকে থাকতে পারবো। এই জায়গাটাতে আমরা অনেকে পরিষ্কার না, যে কারণে আমরা কাজটা সিরিয়াসলি করার ক্ষেত্রে এক ধরনের দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ভুগি যে করবো কি করবো না। হামিদ স্যারের ওই দিনের কথা না আমার থেকে চমৎকার লেগেছে। হামিদ স্যার বলছে আমি আসছিলাম কিন্তু করি নাই। সবখানে হামিদ স্যার কেন আমরা করতে পারছি না? কারণ আসলে আমরা এটার রিটার্নটা সম্পর্কে ক্লিয়ার না। কিন্তু হামিদ স্যার তার জায়গায়, যেহেতু উনি অভিজ্ঞ অ্যাজ এ টিচিং প্রফেশন, অ্যাজ এ জব হোল্ডার, চাকরিজীবী হিসেবে উনি কথা বলেছেন যেটা, সেটা আসলে আমার কাছে অত্যন্ত শক্ত একটা কথা। এত সহজে মানে হামিদ স্যার বলে ফেলেছেন যে আসলে আধুনিক দাসত্ব হচ্ছে চাকরি। এই যে কথাটা আপনি বলেছেন, এটা অত্যন্ত শক্ত একটা কথা। অনেকের কাছ থেকে মাইর খেতে হবে এই কথা বলতে গেলে, বাট ইউ হ্যাভ দ্যাট মাচ কারেজ যে আপনি সেই কথাটা বলতে পেরেছেন। আমি যেটা বলছি, কেন এখানে মানুষ কাজ করতে পারে না, এটা শুধুমাত্র এই নয় যে এটা একটা ফেক কোম্পানি, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি ভালো না। আসলে এখানকার রিটার্নটা সম্পর্কে, এখানে কত রিটার্ন পাওয়া যায় এটা সম্পর্কে মানুষ ক্লিয়ার না। এবার আসেন, এই যে সমস্ত বিষয়গুলো, এই সমস্ত বিষয়গুলো থেকে বেরিয়ে আসার জন্য খুব সহজ কিছু উপায় আছে নেটওয়ার্ক মার্কেটিং এ। নেটওয়ার্ক মার্কেটিং এর সফলতার পিছনে সবচেয়ে বড় যে বাধাটি আমি বারবার আলোচনা করি, সেটি হচ্ছে সন্দেহ। আপনার সন্দেহ আপনাকে সামনের দিকে এগোতে দেয় না। প্রথম সন্দেহ কোম্পানির প্রতি, দ্বিতীয় সন্দেহ প্রোডাক্টের প্রতি, তৃতীয় সন্দেহ ম্যানেজমেন্টের প্রতি, চতুর্থ সন্দেহ লিডারের প্রতি, সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্দেহ নিজের প্রতি। So this doubt is very important. এই সন্দেহটাকে আমাদেরকে দূর করতে হবে। কেন আতিক ভাই বাই হার্ট যেদিন থেকে উনি নরল্যান্ড শুরু করেছেন সেদিন থেকে একটা সেকেন্ডের জন্য উনি অন্য কিছু ভাবেন নাই। আমার মনে হয় উনি খেতে খেতে নরল্যান্ড করে, ঘুমাইতে ঘুমাইতে নরল্যান্ড করে, ঘুম থেকে জেগে উঠে নরল্যান্ড করে। Why? Because he has the clear understanding of the return of this company. কারণ কি? তাহলে এটা আমি কেন বুঝি না? ওই যে বললাম চাকরির ক্ষেত্রে অভিজ্ঞতা দেখে, অভিজ্ঞতায় বড় বিধায় সে কি, সে এটা দ্রুত বুঝতে পারে। অভিজ্ঞতায় বড় বিধায় তার সন্দেহ দ্রুত নিরসন হয়, অভিজ্ঞতায় দুর্বল বিধায় আমার সন্দেহ দেরিতে নিরসন হয়।
দিদার ভাই বলেছেন যে লেগে থাকতে হবে, লেগে আমি থাকতে পারবো, অবশ্যই লেগে থাকবো। যদি সন্দেহটা না থাকে তাহলে লেগে থাকা কোনো ব্যাপারই না, মন প্রাণ দিয়ে লেগে থাকবো। আপনারা বলেন স্কুলের স্টুডেন্টদেরকে যত মন প্রাণ দিয়ে পড়বা তত ভালো করবা। এটা যদি আমি ক্লিয়ার হই যে স্যার আপনি ক্লিয়ার তো আমি মন প্রাণ দিয়ে পড়লে ম্যাট্রিক পাস করবো, ইয়েস, আমি যদি ক্লিয়ার হই আমি মন প্রাণ দিয়ে পাস করবো। কিন্তু এরপরেও আমি তো পরীক্ষা দেওয়ার পরে ঘুমাই এবং স্বপ্নে দেখি পরীক্ষায় ফেল রেজাল্ট আসছে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষক স্টুডেন্টের জীবনে এটা হয়েছে, ঘুমের মধ্যে শান্ত দেখছে রেজাল্ট শিটে নাম নাই, মন প্রাণ দিয়ে পড়ার পরেও ফ্যান্টাস্টিক পরীক্ষা দেওয়ার পরেও ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে পরীক্ষার রেজাল্টে তার নাম নাই। আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটা শিক্ষিত ব্যক্তি এই স্বপ্নটা দেখছে, আমরা তার ব্যতিক্রম না। আমারও সন্দেহ আছে, তো আমি বলবো যে নলেজ সিস্টেম আপনাকে হেল্প করবে আপনার এই সন্দেহ দূর করার ক্ষেত্রে। দেখেন, আপনি যখন কাউকে দাওয়াত দিবেন আপনি অবশ্যই বলবেন ভাইয়া দেখো তুমি মাত্র 21,000 টাকা দিয়ে একটা আন্তর্জাতিক ব্যবসা করতে পারবা। ডেফিনেটলি সে বিশ্বাস করবে না, তার মনে একটা সন্দেহ হবে, ধরো আমি স্যার এটা কি বলে। তখন আপনাকে যে কাজটা করতে হবে, আমার কোম্পানি সিস্টেম করে দিয়েছে, 4টা প্রোগ্রাম করে দিয়েছে। মালয়েশিয়ার 6:30 বাজের প্রোগ্রামটাতে তাকে দাওয়াত দিবেন, দেখবেন সে যখন ওই প্রোগ্রামে যাবে সে ক্লিয়ারলি দেখবে ও এই কোম্পানির কার্যক্রম তো কোথায়, মালয়েশিয়াতেও চলে। তার মানে হামিদ স্যার যে বলছে 21,000 টাকা দিয়ে আন্তর্জাতিক ব্যবসা করা যায়, কিছু সন্দেহ দূর হয়েছে না স্যার? এরপরে হামিদ ভাই তাকে বলল কি যে তুমি এক কাজ করো, আমাদের এই জিআই ভাইটাল প্রোডাক্টটা কিন্তু খুব ভালো, এটা এফডিএ সার্টিফাইড। সে শুনছে, বিশ্বাস করে নাই, কিছু সন্দেহ তার মধ্যে আছে। ওই যে বাঙালিকে বোকা পাইছে তো স্যার, মানুষের যা তা বুঝাই চলে যায় চাইনিজরা। তখন আমরা কি করব, আমরা তাদেরকে আবার ওই 6:30টার মালয়েশিয়ার প্রোগ্রামে দাওয়াত দিব। যখন সে দেখবে যে মালয়েশিয়ান একজন ডাক্তার, গুরুত্বপূর্ণ একজন ডাক্তার, কুয়ালালামপুর এয়ারপোর্টে কর্মরত একজন ডাক্তার মালয়েশিয়ান জনগণকে বলছে জিআই ভাইটাল সফট জেল একটা ভালো পণ্য, এটা এফডিএ সার্টিফাইড, তখন তার এই সন্দেহ কিছুটা দূর হবে। থার্ড, তার সন্দেহ কোথায়, ম্যানেজমেন্ট। যখন সে দেখবে ম্যাডামের মতো একজন শান্তশিষ্ট ভদ্র মানুষ এই বিজনেসটিকে বাংলাদেশে পরিচালনা করছে, শত প্রতিকূলতার মাঝেও তার মাত্র ডিগ্রিধারী একজন ব্যক্তি যিনি ইউএসএ কাজ করেছেন, যার ইউএসএ তে কাজ করার অভিজ্ঞতা আছে, যার ইউএই তে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, যার মালয়েশিয়াতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, যার ইন্ডিয়াতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, এই ধরনের একজন অভিজ্ঞ ব্যক্তির চাকরির অভাব হয় না। শুধুমাত্র কিছু লোকের প্রতি রেসপন্সিবিলিটির কারণে উনি অনেক সময় ওনার বক্তব্যে এই কথাটা বলেন, কিছু লোক যারা আমাকে শুরুর দিকে আমার ডাকে সাড়া দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। মানে তাদের প্রতি রেসপন্সিবিলিটির কারণেও শত চেষ্টার মাধ্যমে উনি নরল্যান্ডকে কন্টিনিউ করে নিয়ে যাচ্ছেন। না হয় ওনার যে বয়স বা ওনার যে অভিজ্ঞতা, চায়না সরকারি ওনাকে এখনই পেনশন দিয়ে রাখবেন, সে পেনশনের মূল্য 1 থেকে 1.5 লক্ষ টাকা। উনি যে পুরোমান খায় পাখির মতো, এই 1.5 লক্ষ টাকা খাইতে পারবেন কারণ ওনার নিজস্ব বাড়ি আছে। ওনাকে যে পেনশনটা সরকার দেয় এই মুহূর্তে এই বয়সে, বুঝতে পারছি। সুতরাং শুধুমাত্র টাকার জন্য উনি এখানে পড়ে নাই। তার মানে এই ধরনের একজন পরীক্ষিত ম্যানেজমেন্ট আমাদের সাথে আছে, তার মানে কি হয়, আমাদের সন্দেহটা একটু কমে আসে। এরপরে আমরা যদি লিডারের কাছে যাই, আমাদের সাথে এমন একজন লিডার আছে যিনি এই ইন্ডাস্ট্রিতে যেই দিন পা রেখেছেন সেই দিন থেকে আজ পর্যন্ত এই ইন্ডাস্ট্রিতে আছেন। এর মধ্যে আমি আমার অনেক বন্ধুকে দেখেছি, ওই সময় 1998 সালে একটা জুতার দোকান করছিল, সেই জুতার দোকান পরবর্তীতে চেঞ্জ হয়ে ক্রুকারিজের দোকান হয়েছে, ক্রুকারিজের চেঞ্জ হয়ে সেটা কাপড়ের দোকান হয়েছে, বর্তমানে সেটি ফার্মেসির দোকান হয়েছে, মানে ওষুধ বেচে। তার মানে এই গত 20 বছরে
22 বছরে তার 4 বার পরিবর্তন হয়েছে, বড় পরিবর্তন। কিন্তু একটার সাথে একটার কোনো মিল নাই দেখবেন। জুতার সাথে ডিনার সেটের মিল আছে, আবার ডিনার সেটের সাথে কাপড়ের মিল আছে। আচ্ছা সবকিছু বাদ দেন, এটার সাথে ওষুধের মিল কোথায়? তার মানে মানে বড় বড় পরিবর্তন হয়েছে। কিন্তু গত 22 বছরে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আতিক ভাই যখন 1998 সালে এখানে ঢুকেছে, তিনি এখন পর্যন্ত তিনি ওই একই কাজই করে যাচ্ছেন। এখানে কোনো চেঞ্জ হয় না। হি ইজ স্টিল ডুইং নেটওয়ার্ক মার্কেটিং। তার মানে এই ধরনের লিডার আমাদের সাথে যখন আছে, এই ধরনের লিডার, অভিজ্ঞ লিডার যখন কোনো একটা কোম্পানিতে কাজ করতে যায়, নিশ্চয়ই উনি বুঝে যায়। তাহলে আমার সেই সন্দেহ দূর হলো। ওনার মতো একজন অভিজ্ঞ লোক যদি এখানে কাজ স্টার্ট করতে পারে, আমি কেন নই? বুঝতে পারছি? এইভাবে নরল্যান্ড আমাদেরকে সিস্টেমেটিক্যালি কি করবে, হেল্প করতেছে যাতে করে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারি। এরপরে নরল্যান্ডের দ্বিতীয় সিস্টেম দেখেন। নরল্যান্ড মালয়েশিয়া না, নরল্যান্ড বাংলাদেশ যে ক্যাপাবল, সেটা আজকে 3:30 বাজে সে প্রমাণ করে দিচ্ছে। অত্যন্ত প্রফেশনাল ভাবে, অন টাইম। পৃথিবী যেখানে যাবে যাক, 3:30 বাজে নরল্যান্ড বাংলাদেশের ইন্টারন্যাশনাল প্রোগ্রাম স্টার্ট হয়ে যায়। আমি থাকি বা না থাকি, সে কিন্তু চলছে। বুঝতে পারছি? কারণ সিস্টেম, দ্যাট মিনস দেয়ার ইজ এ সিস্টেম। যেমন মনে করেন আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম, আমি জানি না বর্তমানে এটা আছে কিনা, আমাদেরকে প্রতিদিন সকালবেলা গিয়ে জাতীয় সঙ্গীত গাইতে হইতো, প্যারেড করতে হইতো। ইট ইজ এ সিস্টেম। এটা না করলে এমন কিছু হয় না, বাট সিস্টেম ইজ সিস্টেম। ওই সিস্টেমটার কারণে আস্তে 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 ছোট থেকে যখন আমরা বড় হই, দেশের প্রতি আমার ভালোবাসা অটোমেটিক তৈরি হয়ে যায় ওই জাতীয় সঙ্গীত গাইতে গাইতে। এটার সাথে আমার পড়ালেখার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু জাতীয় সঙ্গীত মিস দিলে ক্লাস মিস দেওয়ার মতো মার খেতে হতো। আমাদের স্কুলে এই সিস্টেমটা ছিল। তার মানে সিস্টেম ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। নরল্যান্ড অলরেডি ক্রিয়েট আ সিস্টেম, ভেরি ফ্যান্টাস্টিক সিস্টেম। বুধবার এসে মালয়েশিয়ান প্রোগ্রাম দেখায় আপনার সন্দেহ দূর করার জন্য। আপনার নতুন লোককে অ্যাজ এ সামারি, সংক্ষেপে যদি আপনি টোটাল একটা ধারণা দিতে চান, একটা ওভারঅল একটা ধারণা দিতে চান, শুক্রবারের এই প্রোগ্রামটি পারফেক্ট একটি প্রোগ্রাম। সেখানে সে যাবে, সে ডাক্তার বালার কথা শুনবে, সে মশিউর রহমানের কথা শুনবে, সে ম্যানেজমেন্টের ম্যাডামের কথা শুনবে, সে আতিক ভাইয়ের মার্কেটিং প্ল্যান দেখবে। অ্যাজ এ হোল নরল্যান্ড সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা পাওয়ার জন্য এই প্রোগ্রামটা একটি ওয়েল অর্গানাইজড প্রোগ্রাম, এবং যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কিভাবে? আমরা আজকের প্রোগ্রামেও দেখেছি বিশ্বের প্রায়, আমাদের দেশ ছাড়াও বিশ্বের প্রায় আরো 7টি অঞ্চলের, কুয়েত, আফ্রিকা, ইউএই, মালয়েশিয়া সহ আরো অনেকগুলো কান্ট্রির নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, অনেকেই একই সাথে একই সময়ে এই প্রোগ্রামটাতে উপস্থিত ছিল। সুতরাং একজন নতুন লোককে যখন আমি দাওয়াত দিব, ইনিশিয়াল স্টেজে প্রথম দর্শনে ভালো লাগার জন্য, আমি এই কোম্পানি এই প্রোগ্রামটা আমাদের জন্য তৈরি করে রেখেছে। যখনই আপনি সুযোগ পাবেন, আপনার কাছে ব্রেইনে আছে আমার এই লোকটাকে কিছু দেখাইতে হবে, শুক্রবার 3:30। শুক্রবার 3:30 দেখার পরে তার মাথায় সন্দেহ আসবে। সন্দেহ আসলে বুধবার 6:30 ফিক্সড, জাতীয় সঙ্গীতের মতো ফিক্সড। শুক্রবার 3:30 সিস্টেম। এরপরে দেখেন আজকে এই যে হামিদ ভাইরা প্রোগ্রাম করছেন, এই প্রোগ্রামটা হচ্ছে রুট অফ দিস বিজনেস। কেন? আমি মনে করি যে এটা হচ্ছে এই ব্যবসাটাকে সামনের দিকে অগ্রসর করার জন্য একটা বিশাল হাতিয়ার। কেন? কারণ আমরা এখানে ব্যবসা করতে এসেছি, দিদার ভাইকে চিনতে হবে আমাকে, কারণ তার সাথে এটা সম্পর্কের বিজনেস। এখানে একজনের সাথে আরেকজনের সম্পর্ক যত গভীর হবে, বিজনেস তত মজবুত হবে। যেমন মিস্টার আতিকুর রহমান জানে আমার বাবাকে, জানে আমার মাকে, জানে আমার ভাইকে, জানে আমার পরিবারকে। উনি কি আমার সাথে সম্বন্ধ করছে? হ্যাঁ, সম্বন্ধ, এটা ব্যবসায়িক সম্বন্ধ। আমি যখন বিয়ে করতে যাই, তখন যেমন আমার ওয়াইফের বাবাকে, মাকে, ভাই বোন কারা, আত্মীয় স্বজন কারা, এটা যাচাই করি। সেখানে যেরকম আজীবনের একটা সম্বন্ধ, এটাও একটা বিজনেস, এখানেও আজীবনের একটা সম্বন্ধ। এটাকেও আমাকে সেই রকম গুরুত্ব দিতে হবে। আর সেই গুরুত্বটা প্রকাশ পায় কোথায়?
এই প্রোগ্রামগুলো থেকে, যেটা আজকে মিস্টার হামিদ ভাই অর্গানাইজ করেছেন, যেটা নরল্যান্ড গ্রুপ আমাদেরকে সিস্টেম আকারে দেখিয়ে দিয়েছে যে এইভাবে আপনারা বিজনেসটা করেন, তাহলে কি হচ্ছে, আজকের এই প্রোগ্রাম থেকে আমরা এই ধরনের প্রোগ্রামগুলো আমাদেরকে হেল্প করে, আমরা একজন আরেকজনকে চিনে যাই, সম্পর্ক গভীর হয়। ফলে আমার সাথে যখন আপনার একটা ভালো সম্পর্ক থাকবে, আমি কিভাবে ভাই চোখের দিকে তাকায় আপনাকে ঠকাবো? আপনি কিভাবে চোখের দিকে তাকায় আমাকে ঠকাবেন? এভাবে কি মানুষ পারে? চোর কি তার ঘরে চুরি করে? সেই সম্পর্ক, সেই ধরনের মজবুত সম্পর্ক গড়ে ওঠে যে আমরা একই জাত, নরল্যান্ড গ্রুপ, আমরা একটাই পরিবার, নরল্যান্ড পরিবার। ঠিক আছে, আমাদের কাজ হচ্ছে একে অপরের দেখভাল করা। অসুস্থ হলে আমাদের কাজ নয় একে অপরকে অসুস্থ হলে বিপদে ফেলে দেওয়া। এটা কখন ফেলবো? যদি আমি না চিনতাম, যদি আমি আপনাকে না চিনি, তাহলে আমি আমার ব্রেইনেও আসবে না যে আপনি কি মনে করলেন। কিন্তু আমি যদি আপনাকে চিনি, তাহলে একজন শিক্ষিত মানুষ হিসেবে চক্ষু লজ্জার খাতিরে হলেও আমি কি পারবো আপনার সাথে আপনাকে ঠকাতে? আপনি কি পারবেন আমাকে ঠকাতে, যেখানে আপনার পরিবারকে আমি চিনি, যেখানে আপনার সন্তানকে আমি চিনি? বুঝতে পারছি? এই ধরনের একটা গভীর সম্পর্ক তৈরি করে দেয়, এইটা আমাদের সিস্টেমের তৃতীয় ধাপ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এরপরও কাজ যখন করতে যায়, মানুষের নানা প্রশ্ন করে, সেই প্রশ্নগুলোর উত্তর কোথায় পাবো? সেই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা পেয়ে যাই এই ধরনের প্রোগ্রামগুলোতে। এই ধরনের প্রোগ্রামগুলোতে আমাদেরকে যেটা, যেমন মনে করেন আমাদের একটা মেইল প্যাড আছে, অত্যন্ত জনপ্রিয়। এখন এটা আমি আর আতিক ভাইয়ের কাছে অত্যন্ত জনপ্রিয় মনে হয়েছিল। কারণটা কি? এই পণ্যটা আমাদের কাছে অত্যন্ত জনপ্রিয় মনে হয়েছিল এই কারণে, আমরা একটা জিনিস বুঝেছি, যেহেতু এটা আমার ব্যবসা, আমি এই ব্যবসাটাকে ভালোবাসি, তাহলে এই ব্যবসাটাকে চালানোর জন্য যত ধরনের সৎ কৌশল আমি অ্যাডপ্ট করতে পারবো, সেটাকে আমি অ্যাডপ্ট করব নাকি অন্য কেউ অ্যাডপ্ট করে দেবে? আমাকে অ্যাডপ্ট করতে হবে। তো আমরা চিন্তা করছি যে কিভাবে এটাকে বেচা যায়। তো এটাকে বেচার জন্য আমরা একটা কৌশল আবিষ্কার করলাম। কৌশলটা কি ছিল? যে এই প্রোডাক্ট একটা ইউনিক প্রোডাক্ট। কেন ইউনিক প্রোডাক্ট জানেন? কারণ বাংলাদেশের কোন ট্রেডিশনাল বলেন, এমএলএম কোম্পানি বলেন, পুরুষ মানুষের জন্য প্যাড বানায় না। তাহলে পুরুষ মানুষের প্যাড মানে নরল্যান্ড, তার মানে কি নরল্যান্ড ব্র্যান্ড হয়ে যাচ্ছে। এবং কৌতূহল বশত যদি বাংলাদেশের 1 লাখ মানুষ একটা করে কিনে $60 লাখ সেল হয়ে যাবে, আমি আর আতিক ভাই প্রচুর টাকার মালিক হয়ে যাব। তাহলে এই কনসেপ্ট থেকে আমরা চিন্তা করলাম কি এই পণ্যটা বিক্রি করা শুরু করি। পণ্যের উপকার তো আছেই, উপকার মশিউর ভাই বুঝাবে। আমার কথা হচ্ছে আমি মার্কেটিং এর লোক, আমি কনসেপ্ট বুঝাবো। আমার কনসেপ্ট ছিল, আতিক ভাইয়ের কনসেপ্ট ছিল ক্লিয়ার, যে এটা ইউনিক প্রোডাক্ট, বাজারে এটা চলবে, কৌতূহল বশত মানুষ কিনবে। এখন মানুষ এটা কিনছে, প্রথম দিকে কৌতূহল বশত বেশ ভালোভাবে কিনছে, উপকারও পাইছে। হঠাৎ করে নতুন একটা চ্যালেঞ্জের সম্মুখীন হইলাম আমরা। চ্যালেঞ্জটা কি? দ্বিতীয় যে চ্যালেঞ্জটার সম্মুখীন আমরা হয়েছি, সেই চ্যালেঞ্জটা ছিল যে বাংলাদেশের মানুষ আন্ডারওয়্যার পরে না। এটা জটিল চ্যালেঞ্জ। এখন আমাদের প্যাড যদি আন্ডারওয়্যার না পরে, তাহলে আমাদের প্যাডটা বিক্রি করবো কিভাবে? তো আমরা কিছুদিন হল্ট হয়ে গেলাম। আমি আর আতিক ভাই চিন্তা করছি, যেহেতু আমাদের ব্যবসা, আমরা তো ভালোবাসি এটাকে, কারণ আমরা বিজনেসটাকে ভালোবাসি, টাকাটাকে না। তাহলে আমরা বিজনেসটাকে যদি ভালোবাসি যে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? আরেকটা কিছু একটা বের করতে হবে। চিন্তা করছি ডিসাইড করলাম যে রফিক ভাই, এখন থেকে একটা কাজ করতে হবে। কি ভাই? কাজটা হচ্ছে, আমরা যদি নরল্যান্ডে কাউকে দাওয়াত দিই, আগে একটু জিজ্ঞেস করবো, ভাই আপনি কি আন্ডারওয়্যার পরেন? যদি বলে যে কেন ভাই, আন্ডারওয়্যার কি? আমার যে মেইন প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা ভাই আন্ডারওয়্যারের সাথে জড়িত। আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখি, আমরা নরল্যান্ড মানুষকে দাওয়াত দেই মিলেনিয়ার হওয়ার জন্য। কারণ শুধুমাত্র যদি সংসার খরচ ইনকাম করার জন্য আমরা এই ব্যবসাটা করতাম, চাকরি তো এনাফ।
একটা চাকরি করলে আমার বউ বাচ্চাকে নিয়ে একটু খেয়ে পরে বেঁচে থাকার জন্য যথেষ্ট। আসলে তো ঠিক সেটার জন্য আমরা এখানে আসি নাই। আমরা এসেছি অর্থনৈতিক স্বাধীনতার জন্য, যে যেমন ইচ্ছা লেখার আমার কবিতার খাতার মতো, যে আমি যেমন ইচ্ছা খেতে পারবো, যেমন ইচ্ছা ঘুরতে পারবো, যেমন ভাবে চাই চড়তে পারবো। এই যে ফ্রিডম অফ অ্যাংজাইটি থেকে বাঁচার জন্য তো আমরা এই বিজনেসটা করতে এসেছি। তাহলে সেটা যদি করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? এমন কিছু লোকের কাছে যেতে হবে যেই লোক লুঙ্গি পরে ঘোরে, যে লোক কোনোদিন প্যান্ট পরে নাই, তাকে আপনি বিএমডব্লিউ এর স্বপ্ন দেখাতে যাচ্ছেন কেন? তার জন্য কি এটা সুইটেবল হইলো? তাহলে ইউ হ্যাভ টু চুজ দ্য পিপল। আপনাকে চুজ করতে হবে যে কারা নরল্যান্ডের জন্য সুইটেবল। তাহলে নরল্যান্ডের জন্য সুইটেবল হওয়ার জন্য যে আতিক ভাই, মশিউর ভাই বলে যে আমাদের বিজনেস প্ল্যানে কোনো কন্ডিশন নাই, আমি বলি যে না, এখানে একটা প্রবলেম আছে, একটা কন্ডিশন আছে। সেটা কি? নরল্যান্ড করতে গেলে আন্ডারওয়্যার পড়তে হবে। দেখেন বাংলাদেশের অনেক মানুষ জুতা পরে না। এই কথা যদি চিন্তা করতো বাংলাদেশের জুতার ফ্যাক্টরি হইতো। বাংলাদেশে অনেক মানুষই তো গাড়ি ব্যবহার করে না, তাহলে কি বাংলাদেশে এতগুলো গাড়ির শোরুম হইতো? এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আমাদেরকে কি করে ফেলে? আমাদের ফ্লোলেস যে কাজটা, মানে ফ্লোলেস কাজ যেটা, সেটা করতে দেয় না, এক ধরনের বাধার সৃষ্টি করে। আমাদের এই গ্রুপ প্রোগ্রামগুলো আমাদেরকে হেল্প করে, যেখান থেকে আমরা আতিক ভাইয়ের কাছ থেকে শুনি, বিভিন্ন অভিজ্ঞতা শুনি, আমরা একজন আরেকজন থেকে শিখি। এই গ্রুপ প্রোগ্রামগুলো আমাদেরকে হেল্প করে যখন এই ধরনের একটা বিষয় আমরা ফেস করব, তখন আমরা কিভাবে সেটাকে ওভারকাম করে সামনের দিকে যাব, যদি আমি আমার ব্যবসাটাকে ভালোবাসি। দেখেন আমি যদি শুধু টাকাকে ভালোবাসি, আর্নিং মানি ইজ এ টেম্পোরারি থিং। টাকা এটা একটা টেম্পোরারি, কিন্তু অ্যাসেট এটা হচ্ছে পার্মানেন্ট। যে অ্যাসেট কাকে বলি আমরা? যে আমাকে রেগুলার ইনকাম দেয়। টাকা ইনকাম বড় কথা না, আপনাকে একটা অ্যাসেট ডেভেলপ করতে হবে। যদি আপনি একটা স্বয়ংক্রিয় ফ্যান্টাস্টিক সিস্টেম ডেভেলপ করে বিজনেসটা করতে পারেন, তাহলে এটা আজীবন টাকা দিবে আপনাকে। তাহলে ইম্পর্টেন্ট কোনটা? ব্যবসাটাকে যদি আমি ভালোবাসি তাহলে আমাকে কি করতে হবে? এখন আমরা অনেক সময় করি কি, যে যেহেতু আন্ডারওয়্যার পরে না, মাথা ব্যথা উঠছে, তাহলে মাথাটা কেটে ফেলি। ইজ ইট এ সলিউশন? আমাকে কি করতে হবে? মাথার জায়গায় থাকবে, আমাকে একটা উপায় বের করতে হবে। আমি যদি শুধু টাকার কথা চিন্তা করি, তখন আমি কি করব? যখনই আমার মাথা ব্যথা উঠবে, মাথাটা কেটে ফেলবো। যেহেতু বাংলাদেশের মানুষ আন্ডারওয়্যার পরে না, প্রোডাক্টটাই বাদ দেন। এটা কি সম্ভব? ইন দিস ওয়ে ক্যান আই ডেভেলপ মাই বিজনেস? ইম্পসিবল। আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো আমি আজকে জাস্ট জিজ্ঞেস করছি, ডু ইউ লাভ দিস বিজনেস? আপনি কি ভালোবেসে এই ব্যবসাটা করবেন, নাকি টাকার জন্য এই ব্যবসাটা করবেন? আমি বলছি, যদি টাকার জন্য ব্যবসাটা করেন, তাহলে এই ব্যবসাটা আপনার জন্য ক্ষণস্থায়ী, টেম্পোরারি। আর যদি এই বিজনেসটাকে আতিকবার মতো ভালোবাসতে পারেন, প্রত্যেকটা সিচুয়েশনে আপনার নিজের ব্রেইন অটোমেটিক্যালি ওয়ার্ক করা শুরু করবে যে হাউ ডু আই ডিফেন্ড দিস প্রবলেম। এটা মাত্র শুরু। আমরা যত সামনের দিকে অগ্রসর হব, এই ধরনের আরো অনেকগুলো প্রবলেম আসবে। যদি আপনি এই ব্যবসাটাকে ভালোবাসেন, ইউ উইল ফাইন্ড আউট হাউ ডু আই ডিফেন্ড। এই সিস্টেম গুলো আমাকে কি করবে? এরপরে দেখেন আরেকটা সিস্টেম আমাদের আছে, এই ফোর্থ সিস্টেম। এটা আমাদের কোম্পানির একটা সিস্টেমেটিক অর্গানাইজেশন। আমি বলছি যে তারা কোন পদ্ধতিতে এই বিজনেসটা করে। ফোর্থ যে বিষয়টা, সেটা হচ্ছে টু মেক ইয়োরসেলফ অ্যাজ আ ব্র্যান্ড। কোম্পানি যেভাবে ওপিপি করে, কোম্পানির ওপিপিতে দেখবেন একজন প্রফেশনাল লোক, ডাক্তার, প্রোডাক্ট নিয়ে কথা বলে, একজন লোক মার্কেটিং প্ল্যান নিয়ে কথা বলে। একটা সিস্টেমেটিক ওয়েতে এই প্রোগ্রামটা হয় একটা সুনির্দিষ্ট সময়ে। সিস্টেমটা আমাকে আগে বুঝতে হবে। সিস্টেম মিন্স যে একটা সিস্টেম মানে হচ্ছে এই যে সিস্টেম তাকেই বলে যখন কোনো একটি প্রতিষ্ঠান কোনো একজন ব্যক্তির উপরে নির্ভরশীল হয় না, এটা একটা ইনস্টিটিউশন হয়ে যায়। সিস্টেম মিন্স ইনস্টিটিউশন। অর্থাৎ রাজু কলেজে হামিদ স্যার থাকুক বা না থাকুক, রাজু কলেজ চলবে কি চলবে না, নাকি বন্ধ হয়ে যাবে?
ডেফিনেটলি এটা চলবে। তার মানে এটা একটা ইনস্টিটিউশন। সিস্টেম মিন্স আপনার ব্যবসা আপনার ব্যক্তির উপরে নির্ভরশীল থাকবে না, এটা অটোমেটিক্যালি চলতে থাকবে। আমাদের ফোর্থ ইম্পর্টেন্ট যে প্রোগ্রাম সেটি হচ্ছে নিজেকে একটা সিস্টেম হিসেবে ডেভেলপ করা। এতে সুবিধা হয় কি, যেমন আজকে আমরা বলছি যে এটা হামিদ ভাইয়ের প্রোগ্রাম, তার মানে হামিদ ভাই অলরেডি এ ব্র্যান্ড। হামিদ ভাই প্রোগ্রাম মানে কি, ওনার নামটা ছড়িয়ে পড়লো, তাহলে হামিদ ভাই একটা ব্র্যান্ড হয়ে গেল। ওই পার্সোনাল প্রোগ্রাম গুলো কি করবে, আপনাকে একজন আপনাকে ব্র্যান্ড ইমেজ তৈরি করতে সহযোগিতা করবে। তার মানে হামিদ ভাই এমন একটা প্রতিষ্ঠান ইনস্টিটিউশন এখানে তৈরি করে যাবে, হামিদ ভাই থাকুক বা না থাকুক হামিদ ভাইয়ের বিজনেস চলতে থাকবে। দ্যাট ইজ কল সিস্টেম। যেমন আজকে আমাদের একজন বিশিষ্ট ব্যবসায়ী যমুনা গ্রুপের মালিক মিস্টার নুরুল ইসলাম বাবুল মারা গিয়েছেন। যমুনা টিভি বন্ধ হয়ে গেছে, যমুনা ফিউচার পার্ক বন্ধ হয়ে গেছে। নো, ইটস অ্যান ইনস্টিটিউশন। এটা একটা ব্যক্তির উপরে এখন আর নির্ভরশীল না, এটা একটা ইনস্টিটিউশন। তেমনি নিজেকে একটা ইনস্টিটিউশন হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে, যাতে করে আমার এই ব্যবসাটা আমার উপরে নির্ভর না করে, আমি থাকি বা না থাকি আমার ব্যবসা চলবে। এবং এটার সুবিধাটা কি, আমি যদি আমাকে একটা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি তখন সুবিধা হচ্ছে, এই যে আতিক ভাইকে যদি আপনি দেখেন, উনি 1998 সালে যে কোম্পানিতে জয়েন করেছিলেন সেই কোম্পানি ফিল্টার মেশিন বিক্রি করতো। উনি ফিল্টার মেশিন বিক্রি করতো, মানুষ ফিল্টার মেশিন কিনতো। এরপরে যে কোম্পানিতে উনি জয়েন করেছেন তারা ফ্যান বিক্রি করতো, তখন ওই মানুষগুলো ওই ফ্যান কিনতো। এরপরে যে কোম্পানিতে উনি জয়েন করেছেন সেই কোম্পানিতে তারা ফুড সাপ্লিমেন্ট বেচতো। তার মানে কি, সেই কোম্পানিগুলো যখন আতিক ভাই ফুড সাপ্লিমেন্ট বেচা শুরু করলো তখন লোকে ফুড সাপ্লিমেন্ট কিনছে, যখন উনি ফ্যান বেচা শুরু করছে তখন লোকে ফ্যান কিনছে, যখন উনি ওয়াটার পিউরিফায়ার বিক্রি করা শুরু করেছেন তখন উনি ওয়াটার পিউরিফায়ার কিনছে, এখন আতিক ভাই ডিটক্স বেচতেছে, মানুষ ডিটক্স কিনতেছে। দ্যাট মিন্স লাস্ট 22 years he make himself as a brand. তিনি এখন একটি ব্র্যান্ড। আপনি যদি নিজেকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন, সুবিধাটা কি, আপনি যাই সেল করবেন তাই ব্র্যান্ড হয়ে যাবে। আর আপনি যদি নিজেকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে না পারেন তখন কি করতে হবে, মার্কেটে দৌড়ায় ব্র্যান্ডেড আইটেম গুলো খুঁজতে হবে। So system will help you to make you as a brand, like Arong a brand, like Jomuna a brand. বুঝতে পারছি? তেমনি আপনাকে নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। That's why last 22 years আতিক সাহেব কি করেছেন, he make himself as a brand. তিনি একটি ব্র্যান্ড, তিনি যাই বেচেন এখন মানুষ তাই কিনে। এক সময় উনি বলেছেন বিসিএম ভালো, মানুষ বিসিএম কিনেছে। নাও উনি বলছেন যে জিআই ভাইটাল ভালো, ডিটক্স ভালো, পিপল ডিটক্স কিনছে। উনি বলছেন মেইল পেট ভালো, মানুষ মেইল পেট কিনছে। দ্যাট মিন্স হি মেক হিমসেলফ অ্যাজ আ ব্র্যান্ড। ইউ অলসো হ্যাভ টু মেক ইয়োরসেলফ অ্যাজ আ ব্র্যান্ড। আমাদের এখানে কাজটা কি, আমরা কি করছি, এখানে আসতে আমার দক্ষতা লাগে নাই, কিন্তু আমাকে একজন দক্ষ নেটওয়ার্কার হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে আমাকে একটা সিস্টেমেটিক ওয়েতে আমার কাজগুলোকে সাজিয়ে নিতে হবে। আর যদি এই সিস্টেমেটিক ওয়েতে আমি আমার কাজগুলোকে, আমার টিমটাকে একটা ইনস্টিটিউশনে পরিণত করতে পারি, তাহলে আমি থাকি বা না থাকি আমার বিজনেস চলতে থাকবে, আমার সিস্টেম দাঁড়িয়ে যাবে, আমি একটি ব্র্যান্ড হব, আমি যাই বেচবো লোকে তাই কিনবে। যাই হোক, অনেকগুলো কথা আজকে বলে ফেলেছি, অনেকক্ষণ কথা বলে ফেলেছি। যাই হোক, অন্য সময় আরো কথা বলবো। আজকে কথা বলতে খুবই ভালো লেগেছে, তার কারণ হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ সম্মানী ব্যক্তিরা রয়েছেন যারা হয়তো আমার কথাগুলোকে মন দিয়ে শুনবেন। তো আপনারা দিদার ভাইকে আমি দেখেছি খুব মনোযোগ দিয়ে শুনেছেন, অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যারের প্রতি। আমি স্যারের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি, ভাবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো হামিদ স্যারকে দেখে আসলে লোভ সামলাতে পারি নাই, সে কারণে আজকে ওনার প্রোগ্রামে এসে এতগুলো কথা বলা। আমার কথা যদি আপনাদের ভালো লেগে থাকে নিজেকে অনেক বেশি গর্বিত মনে হবে। খারাপ লেগে থাকলে অসুবিধা নাই, ইউ ক্যান টেল মি ফ্রিলি, আপনি আমাকে ফ্রিলি বলবেন। আই উইল ট্রাই টু ডেভেলপ মাইসেলফ মোর। আমিও নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই অ্যাজ এ ব্র্যান্ড, যাতে করে আমি যা করি লোকে যেন তা ফলো করে। সো এই পৃথিবীটা হচ্ছে
শিক্ষার একটা জায়গা। যত শিখবো তত দক্ষ হব, যত শিখবো তত ভালো হবো। তো যাই হোক, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, যে কোনো ভাবে ইউ আর অলওয়েজ ওয়েলকাম। তো যাই হোক, যতটুকু জানি, যতটুকু বুঝতে পেরেছি ততটুকু শেয়ার করেছি। আরো অনেক বিষয় হয়তো আমরা ভবিষ্যতে আরো জানবো, আস্তে আস্তে জানবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম।